আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা পরমাণু। এই পরমাণুর একটা 3D ভিউ আঁকার ট্রাই করেছি। তো এখানে দেখতে পাচ্তেছো এই যে পরমাণু, এই পরমাণুটার মধ্যে মোট তিনটা অংশ থাকে। পরমাণুকে ভাঙলে আমরা মোট তিনটা অংশ পাবো। এই তিনটা অংশের প্রথমটা হলো ইলেকট্রন, দ্বিতীয়টা প্রোটন, তৃতীয়টা নিউট্রন। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা পাবো এই পরমাণুটাকে ভাঙলে। এই পরমাণুটার এই তিনটা জিনিসের উপর নির্ভর করে তোমরা এরপরে অনেকগুলা বিষয় বা কনসেপ্ট বুঝবে। সো এই জিনিসটা ভালো করে বোঝার জন্য তোমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো পরমাণুকে ভাঙলে আমরা এই তিনটা উপাদান পাই। এই তিনটা উপাদানের প্রোটন এবং নিউট্রনকে একত্রে আমরা বলি নিউক্লিয়াস। প্রোটন এবং নিউট্রনকে একত্রে আমরা কি বলছি? নিউক্লিয়াস বলছি। এখন এই যে চিত্র যেটা দেখতেছো, এটাই হলো একটা পরমাণু। এই পরমাণুর এই যে জায়গাটা দেখতেছো, এই কেন্দ্রের জায়গাটা, এটাকে আমরা বলবো হয়েছে নিউক্লিয়াস। এটাকে আমরা বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে মূলত দুইটা জিনিস, একটা হলো প্রোটন আর একটা হলো নিউট্রন। এই মাঝখানেই থাকে হলো প্রোটন এবং নিউট্রন একটা পরমাণু। আর এই যে জিনিসগুলো দেখতেছো, এই যে বৃত্তাকার, মানে এই যে রেখা বৃত্তাকার পথের মধ্যে এই যে কালো জিনিসগুলো, এগুলোকে আমরা মূলত বলি ইলেকট্রন। এগুলোকে আমরা বলি ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন ঠিক আছে, এগুলোকে আমরা বলি ইলেকট্রন। এগুলোকে আমরা বলতেছি ইলেকট্রন। এখন দেখো, এই যে বৃত্তাকার যে পথগুলো দেখতেছো, এই যে প্রথমে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তো এই যে জিনিসগুলা, এগুলাকে আমরা বলি হলো কক্ষপথ। এগুলাকে বলি কক্ষপথ। ঠিক আছে, এইগুলাকে বলি আমরা কক্ষপথ। তো আমরা একটা পরমাণুর অভ্যন্তরের গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে নিলাম। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো অণু। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটার নাম হলো অণু। তো দেখো, একটা অণুর গঠন হলো এরকম হয়। একটা অণুর গঠন, অণুটা দেখতে এরকম হয়, অর্থাৎ একাধিক পরমাণু। এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এবং তার সাথে সাথে এটা আরেকটা পরমাণু। এই দুইটা পরমাণু যুক্ত হয়ে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি অণু গঠন করে। ঠিক আছে, আমরা অণু জিনিসটা কি বুঝলাম? এই একাধিক পরমাণু যুক্ত হয়ে, মানে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যা গঠন করে, এই পুরো সিস্টেমটাকে আমরা একটা অণু বলছি। এটা অণুর গাঠনিক রূপ। ঠিক আছে, তো এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা পরমাণুতে আবার একটু দেখি। এই পরমাণুর মধ্যে মোট তিনটা অংশ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এখানে এই ইলেকট্রন যেটা, এই যে ইলেকট্রন দেখতে পাচ্তেছো, এই ইলেকট্রনের চার্জ হলো ধনাত্মক। ইলেকট্রনের চার্জ হলো ধনাত্মক। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক। ঠিক আছে, এটা ভুল হয়েছে আমার। ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবা, একটি পরমাণুতে ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক এবং একটি পরমাণুতে প্রোটনের চার্জ হলো ধনাত্মক বা পজিটিভ। এখন তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে যে ইলেকট্রনের চার্জ যদি ধনাত্মক হয়, ইলেকট্রনের চার্জ যদি ঋণাত্মক হয়, প্রোটনের চার্জ যদি ধনাত্মক হয়, তাহলে আমাদের পরমাণুতে তো আরেকটা জিনিস থাকে, সেটার নাম হলো নিউট্রন। তো এই নিউট্রনের চার্জ কী? তো নিউট্রনের চার্জ আসলে কিছুই না। কিছুই না মানে হলো নিউট্রনের চার্জ আসলে শূন্য, অর্থাৎ নিউট্রনের মধ্যে কোনো চার্জ থাকে না। তো একটা জিনিস বুঝো, আমরা জানি কি প্লাস এবং মাইনাস, এই দুইটা একটা পরমাণুর মধ্যে এরা পরস্পরকে আকর্ষণ করে। প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, এবং মাইনাস এবং মাইনাস, প্লাস এবং প্লাস বিকর্ষণ করে। এটা আমরা কিন্তু জানি সকলে। চুম্বকের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কনসেপ্টটা বুঝি, অর্থাৎ সমমেরুগুলা কিন্তু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। এরা যেহেতু বিপরীত ধর্মী, তাই এরা পরস্পর আকর্ষণ করে। তো এই সেম ব্যাপারটা এখানে ঘটে। এই যে জিনিসগুলা, এই ইলেকট্রনগুলা, এগুলো হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট সবগুলা। তো এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট জিনিসগুলা পরমাণুর মধ্যে, মানে এরা নিচে, আর এই ভিতরে যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে কি প্রোটন। এই প্রোটনগুলো হলো পজিটিভ। তো এই পজিটিভ এবং নেগেটিভ এরা কিন্তু এই নিচের দিকে, মানে এভাবে একটা ফোর্স অনুভব করে।
অর্থাৎ পরমাণুর এরকম একটা ফোর্স অনুভূত হয়, এই অনুভূত ফোর্সগুলোর কারণে কিন্তু পরমাণুগুলা আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে। এর জন্যই মূলত একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকে, ঠিক আছে। একটি পরমাণু যখন স্টেবল পর্যায়ে থাকে তখন তার মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকতে হয়, অন্যথায় কিন্তু সেই মানে সেই পরমাণুটা আনস্টেবল হয়ে পড়ে, ঠিক আছে। তো এই স্টেবল এবং আনস্টেবল জিনিসটা আমরা আরেকবার পরবর্তী ক্লাসে আমরা বুঝবো অবশ্যই। এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো কক্ষপথ জিনিসটা। তো কক্ষপথ মানে কি? পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে অবস্থিত নির্দিষ্ট বৃত্তাকার পথ যেখানে ইলেকট্রন অবস্থান করে। তো দেখো এখানে আমরা একটু কথাটার সাথে আমরা চিত্রে একটু মিলাই। পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে, তো এটা একটা পরমাণু, তো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে বলতে বোঝাইছে এটা নিউক্লিয়াস, এর চারদিকে অবস্থিত বৃত্তাকার পথ। বৃত্তাকার পথ মানে তো আমরা বুঝতে পারতেছি এই যে বৃত্তাকার পথগুলা, এগুলার কথা বলছে, যেখানে ইলেকট্রন অবস্থান করে এটাকে কক্ষপথ বলে। আমরা কিন্তু প্রথমেই বলে আসছি কক্ষপথ জিনিসটা কি, তো এটাকে আমরা এখানে বিস্তারিতভাবে কিন্তু বলছে, ঠিক আছে। এরপরে দেখি কক্ষপথে ইলেকট্রন 2n² সূত্র অনুসারে অবস্থান করে, যেখানে n সমান সমান কক্ষপথ সংখ্যা। তো দেখো এখানে এই যে এটাকে বলছি আমরা প্রথম কক্ষপথ, এটাকে আমরা বলছি দ্বিতীয় কক্ষপথ, এটাকে তৃতীয় কক্ষপথ। এরকমভাবে যখন আরেকটা এরকম বৃত্তাকার পথ তৈরি হইতো তখন সেটাকে আমরা বলতাম 4 নাম্বার কক্ষপথ। এভাবে কক্ষপথগুলো বাড়তে থাকে। তো এই কক্ষপথগুলোর সংখ্যাকে আমরা বলি n দ্বারা বলি, এবং এই একটি কক্ষপথের মধ্যে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা আমরা 2n² সূত্রের মাধ্যমে বের করি। যেমন ধরো প্রথম কক্ষপথের কথা চিন্তা করো, তো প্রথম কক্ষপথের কথা যদি তুমি চিন্তা করলে তুমি দেখবে 2n², যেখানে n সমান সমান আমরা জানি কি প্রথম কক্ষপথের জন্য n হবে কি, n হবে 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n হবে 2, তৃতীয় কক্ষপথের জন্য n হবে 3। তো আমরা এখানে বসাই, তো 2 × n সমান 1² সমান হবে 2টি। দেখো এখানে কিন্তু আমি প্রথম কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রনই এখানে রয়েছে। সেম একইভাবে যখন আমরা দ্বিতীয় কক্ষপথ কল্পনা করি 2n² ক্ষেত্রে দেখো 2 × 2² সমান 2 দুগুণে 4, 2 × 4 সমান 4 দুগুণে 8। দেখো দ্বিতীয় কক্ষপথেও আমি কিন্তু 8টি ইলেকট্রন এখানে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8, 8টি ইলেকট্রন এখানে রয়েছে। তো এরকমভাবে আমরা বের করতে পারি যে কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে। তো আশা করি পরমাণুর অণু এবং এগুলার মূল কনসেপ্টগুলো আমরা বুঝতে পারছি। এর পরের ক্লাসে মূলত আমরা এই যে এই পরমাণুর একটা নির্দিষ্ট ভর থাকে, তো এই ভরটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভরটা নিয়ে যদি আলোচনা করতে যাই, আচ্ছা এই ক্লাসে শেষে আমি কিন্তু ওইটা রেকর্ড করব। তো আমি প্রাথমিকভাবে এখন তোমাদের একটু ধারণা দিয়ে দিই, এরপরে ক্লাসে তোমরা কী করবে। আণবিক ভর এটাকে বলে। তো আণবিক ভর জিনিসটা হলো কি জানো, অণুর ভর। তো একটা পরমাণুর একটা নির্দিষ্ট ভর থাকে, ঠিক আছে। একটা পরমাণুর নির্দিষ্ট একটা ভর মানে ওজন থাকে, এর সাথে সাথে কিন্তু একটা অণুরও কিন্তু ওজন থাকে। যেহেতু অণু কি হয়, অণু পরমাণু দ্বারাই তৈরি হয়, একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু তৈরি হয়। তার মানে অণুর একটা নির্দিষ্ট ভর আছে। তো এই অণুর ভরটাকে আমরা বলি আণবিক ভর, ঠিক আছে। তো এই আণবিক ভর নিয়ে আমরা বিস্তারিতভাবে এরপরে ক্লাসে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি এ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের বলবো সাবস্ক্রাইব করে নিও। এরকম সামনে আরও ক্লাস রয়েছে আমাদের, এরপরে আমরা অনেকগুলো ক্লাস একসাথে করে দিব। এছাড়াও আমাদের ম্যাথামেটিক্স 2 নিয়েও ক্লাস সামনে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।